নমস্কার। আমি যতদূর মনে পড়ে প্রথম পাকিস্তান সফরে গিয়েছিলাম যে জঙ্গি শাসক জিয়াউল হকের অকস্মাৎ বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর তার শেষকৃত্য অনুষ্ঠান কভার করতে। আমি তখন দিল্লিতে থাকি। তারপর থেকে আমি বেশ কয়েকবার পাকিস্তানে গিয়েছি দফায় দফায়। যখনই কোনো ঐতিহাসিক পালাবদল হয়েছে বা কিছু হয়েছে, আমার অফিস আমাকে পাঠিয়েছে, আমি গেছি। এখন যে প্রসঙ্গের অবতারণা করতে আমি পাকিস্তানের কথা তুললাম, সেটা হচ্ছে 1988 সালে বহুদিন পরে পাকিস্তানে একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছিল। তার কিছুদিন আগে বেনজির ভুট্টো লন্ডনের নির্বাসন থেকে স্বদেশে ফিরেছিলেন এবং শোনা যায় যে করাচিতে বিমানবন্দর থেকে তার ক্লিফটনে বাড়ি পর্যন্ত তার পৌঁছতে যা সময় লেগেছিল, এই 15-20 কিলোমিটার রাস্তা, সেটা নাকি পাকিস্তানের ইতিহাসে আর কারোর ক্ষেত্রে ঘটেনি। এখন বেনজির ছিলেন বিলেতে নির্বাসনে। ন্যাচারালি তার পিতা জুলফিকার আলী ভুট্টোর ফাঁসির পরে, ওই জঙ্গি শাহী কায়েম হওয়ার পরে তার পক্ষে পাকিস্তানে থাকাটা নিরাপদ ছিল না। অতএব তিনি আত্মরক্ষার্থেই লন্ডনে গিয়ে থাকতেন। সেই সময় ওই জঙ্গি শাহীর বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল সমস্ত বিরোধী দলদের একত্র করে। সেই আন্দোলনের নাম ছিল মুভমেন্ট ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, সংক্ষেপে বলতো MRD। আমার মাঝে মাঝে মনে হয় এই পশ্চিমবঙ্গেও বোধহয় এরকম একটা মুভমেন্ট ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এই নামে একটা কিছু সংগঠন হওয়া উচিত। সে যাই হোক, এবং যখন এই মিলিটারি শাসন শেষে প্রথম একটা অবাধ নির্বাচন বহুদিন পরে পাকিস্তানে অনুষ্ঠিত হলো 1988। আমি সেই ইলেকশন কভার করতে গোটা পাকিস্তান চরকি কেটে বেরিয়েছি। পেশাওয়ার, লাহোর, করাচি, মুলতান, শুধু সিন্ধু প্রদেশের গভীরে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি, তাই যাইনি। ইসলামাবাদ, আমার মনে আছে আমি লাহোরে গেছি একটি পাকিস্তান মুসলিম লীগের সভা কভার করতে। সেখানে নওয়াজ শরীফের আসার কথা, তিনি আসবেন, আমিও অপেক্ষা করছি জার্নালিস্ট এনক্লোজারে। এবং শরীফ আসার আগে যেসব বক্তা সেখানে বক্তৃতা দিচ্ছেন, আমি যে সেটা খুব ভালো বুঝতে পারছি তা নয়, কেননা পুরোটাই দেওয়া হচ্ছে একটা দেহাতি পাঞ্জাবিতে। কিন্তু যেটা আমি বিলক্ষণ বুঝতে পারছি সেটা হচ্ছে যে অশ্রাব্য কুশ্রাব্য গালাগাল একদম ওপেন জনসভায় মাইকের সামনে দাঁড়িয়ে একের পর এক বক্তা বলে যাচ্ছে। এখন আমি এখানে তার কি বলেছেন সেটা বলতে পারবো না, কি বলেছেন সেটা আমি লিখতেও পারিনি, কেননা এতই অশ্লীল। কিন্তু অভিজ্ঞতাটা এখনো আমার মনে দগদগে হয়ে আছে। এবং ন্যাচারালি আক্রমণের লক্ষ্য ছিলেন বেনজির এবং তার মা নুসরাত ভুট্টো, যিনি একসময় ইরানি একজন বংশোদ্ভূত, পাকিস্তানি নন। অনেকে বলেন তিনি ক্যাবারে নর্তকী ছিলেন। কোনো একটা নাইট ক্লাবে তাকে দেখে জুলফিকার আলী ভুট্টোর পছন্দ হয় এবং তাকে তিনি নিকাহ করেন। তো সেই নুসরাত একটা অসাধারণ লড়াই লড়েছিলেন ওই দেশে থেকে গিয়ে, ওই মুভমেন্ট ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসির নেতৃত্ব দিয়ে। আমি দাঁড়িয়ে আছি, শুনছি যে প্রথমে নুসরাত ভুট্টোর চরিত্র হনন করা হলো,
তারপরে জুলফিকার আলী ভুট্টোর চরিত্র হনন করা হলো, অর্থাৎ তার সুরাপানের অভ্যেস, নারী গমনের ব্যাপার, নুসরাত সম্পর্কে কি বলা হতে পারে আপনারা বুঝতেই পারছেন। তারপরে এলো বেনজির, এবং দেখলাম যে কয়েকটি অসভ্য স্লোগানও এই পাকিস্তান মুসলিম লীগ বেনজিরের জন্য তৈরি করে রেখেছে, এবং সেগুলো মুহুর্মুহু সেখানে ধ্বনিত হচ্ছে। আমার কান দুটো একদম গরম হয়ে গেল। আমি ভাবলাম এরকমও হয়, একটা সভ্য দেশে কয়েকজন নেতা নেত্রীকে নিয়ে, তাদের মধ্যে একজন প্রয়াত, দুজন মহিলা, এইরকম প্রকাশ্যে অশ্রাব্য কুশ্রাব্য মা মাসি ঠাকুমা কাউকে বাদ রাখা হচ্ছে না। এবং আমার কাছে এটা একটা, ইট ওয়াজ এ কাইন্ড অফ এ রেভেলেশন যে রাজনীতি কোথায় গিয়ে নামতে পারে। তারপরে আমি প্রথম যে পাকিস্তান পিপলস পার্টির সভায় গেলাম, আমি ভেবেছিলাম সেখানে হয়তো কোনো নতুন কিছু দেখব, ভদ্র ডিসকোর্স হবে। ওমা, সেগুলোও গেল। যেটা বোঝা গেল যে এটাই হচ্ছে রেওয়াজ, অর্থাৎ ভোট এসেছে, কুস্তির আখড়ায় নেমে গেছে পালোয়ানরা, এবং ন্যাচারালি যেহেতু ওখানে কোনো শারীরিকভাবে তো কুস্তি করা যায় না, অতএব এপক্ষ ওপক্ষকে, ওপক্ষ এপক্ষকে যা মুখে আসে তাই বলে গালাগালি দিচ্ছে। আমি কি করব, আমি তো আর কাউকে এসব বলতে পারি না। তখন আমাদের কপি পাঠাতে হতো সেন্ট্রাল টেলেক্স অফিসে গিয়ে, আমরা বাংলা হরফে রোমান হরফে বাংলা লিখে দিতাম, তারা টেলেক্স মেশিনে বসে সেটা টাইপ করতেন, এবং অবধারিতভাবে আমাদের প্রথম কাজ ছিল ওই সিটিও অফিসের টেলেক্স অপারেটরের সঙ্গে ভাব ভালোবাসা করে নেওয়া। তাকে আমি বলেছিলাম যে দেখো, আমি এই তোমাদের এই খিস্তি খেউড় দেখে খুব তাজ্জব হয়ে গেছি। আমার দেশে কিন্তু আর যাই বলো, তোমাদের মতো এত অসভ্য ডিসকোর্স হয় না। সেও পাঞ্জাবি, সেও আমাকে এমন ভাব দেখালো যেন আমি মিথ্যে কথা বলছি। যাই হোক, আমি এই নিয়ে আর কোনো কথা বলিনি। তারপরে ভারতবর্ষে এলো 1989-এর সেই যুগান্তকারী নির্বাচন। বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নেতৃত্বাধীন জোট, তাকে একদিক থেকে সাপোর্ট করলো বামেরা, অন্যদিক থেকে সাপোর্ট করলো বিজেপি, তারা ক্ষমতায় এলো। এবং সেই প্রথম ভারতবর্ষের রাজনীতিতে একজন প্রধানমন্ত্রীকে চোর বলা লব্জ ঢুকে গেল। अली गली में शोर है, রাজীব গান্ধী চোর হ্যায়। এখন একেবারে সর্বোচ্চ স্তরে যদি এই স্লোগান মুহুর্মুহু উচ্চারিত হয়, তাহলে তার যা পরিণতি হবার তাই হয়েছে। পরে আমি একবার বিশ্বনাথ প্রতাপ সিংকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মনে হয় যে এই ধরনের স্লোগান দেওয়া রাজনীতিতে খুব রুচিশীল? বিশ্বনাথের একটা গুণ ছিল, তিনি নিজের ভুল স্বীকার করতে পারতেন। তিনি বললেন যে দেখুন, ভোটের সময় তো অনেক সময় অনেক কিছু মনে থাকে না। আপনি যে কথাটা বলছেন সেটা থিওরিটিক্যালি কারেক্ট, and it goes against the grain of civilized political discourse. হয়ে গেছে, বিচ্যুতি হয়ে গেছে, কিন্তু ততক্ষণে যা ড্যামেজ হবার হয়ে গেছে। তারপর কত লোকের নামে যে अली गली में शोर है, অমুক লোক চোর হ্যায়, এটা একটা ভারতীয় আমাদের রাজনীতির যে ছলাকলা তার একটা অংশ হয়ে গেছে। এখন তার বাপের বিরুদ্ধে
যে স্লোগান গোটা ভারতবর্ষ জুড়ে গুঞ্জরিত হয়েছিল সেটার বদলা নিতে কিনা জানি না, রাহুল গান্ধীও হঠাৎ কথা নেই বার্তা নেই, চৌকিদার চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়, এই বলা শুরু করলেন। অতএব আমাদের এদেশের রাজনীতিও ঘেঁটে ঘ হয়ে গেল। কুৎসার আনুষ্ঠানিক প্রবেশ আমার মতে সেই 1989-এর নির্বাচনে, তারপর এটাই হচ্ছে হকিকত। তারপর থেকে হেন নির্বাচন নেই যেখানে আমরা এই যুযুদান দুপক্ষ বা হোয়াটএভার পক্ষ এদের মধ্যে গালিগালাজ বর্ষণ হতে দেখিনি। যেমন ধরুন সোনিয়া গান্ধী, তিনি পারতপক্ষে বেশি কথা বলেন না এবং এমনকি ইলেকশন র্যালিতেও লিখিত ভাষণ পাঠ করেন, যে জন্যে মুলায়ম সিং তাকে কটাক্ষ করে বলতেন সোনিয়াজি তো লিডার নেই হ্যাঁ, রিডার হ্যায়। সেই সোনিয়া আপনাদের মনে আছে নিশ্চয়, গুজরাটে গিয়ে নরেন্দ্র মোদীকে মদ কা সৌদাগর বলেছিলেন। মোদী ছাড়েননি, তিনি তাকে জার্সি কাউ বলে সম্বোধন করেছিলেন এবং তার বক্তৃতায় বারে বারে তিনি ম্যাডাম শব্দটি ব্যবহার করতেন, রাহুল গান্ধী শব্দ সম্পর্কে ব্যবহার করতেন শাহজাদা। সুতরাং এই আর কি, তুই ঢিল মারলে আমি পাটকেল মারবো, তুই পাটকেল ছুড়লে আমি ঢিল মারবো, এই তুতু ম্যায়ের রাজনীতি দেখতে 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 আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছি। এখন আজকেই আমি এই ভিডিওটা করার আগে একটা ব্রুটের একটা ক্লিপ দেখছিলাম অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী আমরা জানি, এবং সেদিন আমি ঘটনাচক্রে সংসদে উপস্থিত ছিলাম। বাজপেয়ী বলতে উঠে তিনি বললেন যে আমি তো এই সংসদে বহুদিন ধরে আছি, সেই 1957 সাল থেকে আছি। তখন পণ্ডিত নেহেরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি একজন ব্যাক বেঞ্চার, একদম পিছনের বেঞ্চে বসতাম যাতে আমার দিকে স্পিকারের নজর পড়ে, সেই জন্য আমাকে মাঝে মাঝে ওয়াকআউট করে যেতে হতো যাতে আমি যেই হাউসে আছি সেটা সকলে জানতে পারে। খুব সুরসিক মানুষ ছিলেন। বলেন এইভাবে চলতে 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 एक रोज मैंने फॉरेन मिनिस्टर बन गया। ন্যাচারালি প্রথম জনতা পার্টিতে যে সরকার হয়েছিল তার বিদেশ মন্ত্রী ছিলেন অটল বিহারী। তিনি বলছেন যে যিনি প্রথম দিন সাউথ ব্লকে তার অফিসে পৌঁছে দেখেন যে একটা বড় ছবির জায়গা ফাঁকা, তো তিনি জিজ্ঞেস করেন ওখানকার স্টাফেদের যে इधर में किसका फोटोग्राफ था। তো মাথা চুলকে টুলকে ওখানকার লোকেরা বলে স্যার জওয়াহরলাল নেहरू। वाजपेयी आदेश दें अभी वो पोर्ट्रेट लाके यहाँ लगा दो। তারপরে নিজের অভিজ্ঞতার কথা গিয়ে বলেন যে এই সংসদে দাঁড়িয়ে আমি কি বলেছি আর কি বলিনি। জওহরলাল নেहरू প্রধানমন্ত্রী, তাকে একবার রেগে গিয়ে আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনার মধ্যে দুটো সত্তাই আছে, আপনি বহুরূপী। একটা রূপে আপনি উইনস্টন চার্চিল, আরেকটা রূপে আপনি চেম্বারলেন। বলে একটু অনুতপ্ত হয়েছিলেন বাজপেয়ী, ভেবেছিলেন একটু বাড়াবাড়ি করে ফেলেছে। সেদিনকেই কোনো এক বিদেশি অতিথির আপ্যায়নের জন্য একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হয়েছিল, তিনিও ডাক পেয়েছিলেন। সেখানে নেহেরু তাকে দেখতে পান। দেখতে পেয়ে কাছে ডেকে বলেন যে আজ বড়িয়া স্পিচ দিয়া তুমনে। তো বাজপেয়ী বলছেন
जे हाँ ठीक है, हम लोग आपस में बहस करते हैं, सब कुछ करता है, लेकिन राष्ट्रहित में क्या हम एक दूसरे के साथ संबंध बना के नहीं चल सकता है? दैट वाज ए स्टेट्समैन। ভারতবর্ষ থেকে এই স্টেটসম্যানশিপ উঠে গেছে। স্টেটসম্যান have been replaced by politicians, and politicking has become the name of politics. ফিরে আসি পশ্চিমবঙ্গে। আমি জানি এটা শুনতে বামপন্থীদের ভালো লাগবে না, কিন্তু ইতিহাস তো আমার ভালো লাগা না লাগার উপরে নির্ভর করে চলে না। কেউ যদি পশ্চিমবঙ্গের রাজনীতির ধারাকে যে কোনো গবেষক বা বিশেষজ্ঞ ফলো করেন, তিনি দেখবেন যে এ রাজ্যে কুকথা, অকথা, গালাগালাজ এইসবের আমদানি কিন্তু করেছেন একেবারে ফায়ার স্পিউইং আমাদের বামপন্থী নেতারাই। হরেকৃষ্ণ কুমার একবার ব্রিগেড প্যারেড থেকে বলেছিলেন যে বোধহয় নকশালদের উপরে পুলিশের গুলি চালনা উচিত ছিল, হয়নি। এই বলতে গিয়ে বলেছিলেন যে পুলিশের বন্দুকের নলে কি নিরোধ লাগানো আছে, তাহলে গুলি ছুড়ল না কেন? জ্যোতিবাবু, যিনি আদারওয়াইজ ব্যারিস্টার, সাচ অ্যান অ্যাকমপ্লিশড জেন্টলম্যান, যার প্রাথমিক পরিচয় বাঙালি ভদ্রলোক হিসেবে, তিনিও যখনই কখনো উনি কোনো বিরোধিতা বা যখন দেখতেন যে আক্রমণ খুব তীব্র হচ্ছে, উনিও কিন্তু প্রতি আক্রমণে যাওয়ার সময় তার কথার উপরে কোনো সংযম থাকত না। যেমন তিনি টিএন সেশনকে বলেছিলেন ম্যাড ডগ, দেশের একজন চিফ ইলেকশন কমিশনার, তাকে পাগলা কুকুর বলার কোনো হক কি কোনো মুখ্যমন্ত্রী আছে? ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই সোকল বিদেশি ডিগ্রি নিয়ে তিনি যা মুখে আসে তাই বলে প্রতিটি জনসভায় গালাগাল দিতেন। জ্যোতিবাবু এই যে অসুস্থ ঘরানার পত্তন করেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সেটাকে অনুসরণ করেন। আমার সঙ্গে তার একটা সময় বেশ কয়েক বছর ধরে খুব নিবিড় ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। উনি আমাকে বলেছেন একবার নয় একাধিকবার, আমি হয়তো লিখেওছি, এখন মনে নেই, যে দেখুন আমার এই ব্যক্তি আক্রমণটা আমি কোনোদিন অ্যাপ্রুভ করিনি, এবং লক্ষ্য করে দেখবেন আমি এ কাজ করি না। সত্যিই তাই, করেন না। কিন্তু তিনি না করলে কি হবে? তার সব একসে এক কমিউনিস্ট কমরেডরা, তারা কি কিছু কমতি করেছেন? আমার তো মনে হয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছিলেন, অনেকে বলে থাকেন যে মিডিয়া নাকি তাকে তৈরি করেছে, বরুণ সেনগুপ্ত করেছে, আমাকেও লোকে বিদ্ধ করে। তারা জানেন না যে মিডিয়া কাউকে তৈরি করতে পারে না। মিডিয়া যদি কাউকে তৈরি করতে পারে এবং মিডিয়ার প্রচারে যদি মানুষ সত্যিই প্রভাবিত হয়, তাহলে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার কোনোদিন গঠিতই হতো না। আর গঠিত যদিও হলো, 34 বছর ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি সেই বিতর্কে যাচ্ছি না, এটা আমি সংখ্যাতত্ত্ব দিয়ে একেবারে অ্যাক্সিওম্যাটিক ভাবে হাজির করতে পারি, কিন্তু সেই দিনটা আজকে নয়। আমি আপনাদের স্মরণ করাতে চাই
এই যে বিমানদা এখন বয়স ভারে কিঞ্চিত তিনি তার শব্দের ফোটে না, তিনি আলিউদ্দিন স্ট্রিটে বসে প্রেস কনফারেন্স, ওপেন প্রেস কনফারেন্সে বলেছেন, আচ্ছা এই সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে কেন লাগে বলুন তো? বিনয় কুমার ওরকম প্রবীণ নেতা, বর্ধমানের কৃষক আন্দোলনের প্রাতঃস্মরণীয় ব্যক্তি, তিনি জনসভায় গিয়ে মহিলাদের বলেছেন যে পরের বার মমতা বন্দ্যোপাধ্যায় এলে তাকে আপনারা পাছা দেখাবেন। আরামবাগের দাপুটে দুর্বিনীত রিগিং করে বারবার লোকসভায় যাওয়া অনিল বোস কি বলেছিলেন সেটা বলে আমি আর নিজের মুখ নষ্ট করতে চাই না। সেই অস্বাস্থ্যকর ধারা জবাব যে এই বিরোধী পক্ষ দেয়নি তা নয়, বিরোধী পক্ষেও এরকম দু চারজন নেতা আছেন ভেরি গ্যারুলাস, যারা নিজেদের মুখের উপর, যাদের কোনো সংযম নেই। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন তার ডানা ছেটে দিয়েছেন মুখ্যমন্ত্রী, ফলে তাকে আর তত ছটফট করতে দেখা যায় না। বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী তখন কল্যাণ প্রকাশ্যে বলেছিলেন যে নন্দনে বসে বুদ্ধবাবু নাকি সুরা পান করেন এবং কলকাতার কোন বিখ্যাত গায়িকা না নার্তকী নাকি অভিনেত্রী তার পাশে দাঁড়িয়ে সুরা ঢেলে দেন। রাবিশ। এবং এরকম লুজ ক্যানন, ঠিক যেমন অনিল বোস ইন সিপিআইএম, বিনয় কুমার ইন সিপিআইএম, ঠিক তেমনি এই আজকে সৌগত রায়, যিনি একেবারে তৃণমূল কংগ্রেসের ত্রাতা হয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, এ পর্যন্ত আমার শোনা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সবচেয়ে কুৎসিত মন্তব্য তিনিই করেছিলেন। মন্তব্যটি এতই খারাপ যে আমি এখানে তার পুনরুচ্চার করছি না। সেই জন্যই আমি গতকাল বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছে, এমন কাজ করছেন কেন যে কাজ একদা তার প্রতিপক্ষ করে তাকে আজকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। একটা কথা ঠিক যে আমরা দেখেছি যে দু ধরনের লোক গালাগাল দেয়। এক ধরনের লোক যারা স্বভাব বখাটে, যাদেরকে আমরা খুব নম্বর দিই না, অর্থাৎ ওইরকম উড়ুকাতু মদনা জাতীয় পলিটিশিয়ান। আরেকটা হচ্ছে যখন রাজনৈতিক নেতারা সত্যিই প্যাচে পড়ে, অর্থাৎ তারা বুঝতে পারেন যে একটা তাদের ক্রমশ অবরুদ্ধ হয়ে আসছে। 2008-এর পঞ্চায়েত নির্বাচনে, 2009-এর লোকসভায়, 2011-র বিধানসভায় এই যে বামপন্থীদের মুখে মমতা বিরোধী বিষোদ্গার, তার উৎস ছিল কিন্তু এই একটা ক্ষমতায় থাকা না থাকা নিয়ে প্রবল অনিশ্চয়তা। শাসক যখন বিরোধীকে গাল দেয়, জেনে রাখবেন, এই ভাষায় গাল দেয়, জেনে রাখবেন তিনি বিপন্ন বোধ করছেন। এবং সেই কারণেই গতকাল বলেছিলাম যে দুজন নতুন নেতার জন্ম হতে দেখলাম বাংলার মাটিতে। তাদের মধ্যে একজনকে থানার লকআপে পর্যন্ত নেওয়া যায়নি এবং তিনি অনেকটা গৌরকিশোর ঘোষের স্টাইলে মাথা ন্যাড়া করে, গলায় রজনীগন্ধার মালা পরে, একটা শ্রীমান ভয়ঙ্করের মতো চেহারা নিয়ে দেখলাম বিবিধ টেলিভিশন চ্যানেলে গেছেন এবং বাড়ির চেম্বারে বসে অগ্নিবর্ষী সব কথাবার্তা বলছেন
যে যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে উৎখাত হচ্ছেন ততদিন পর্যন্ত তিনি তার নাড়া মাথায় চুল বাজাতে দেবেন না। না দিলেন, কৌস্তুভের চুল, কৌস্তুভ কি করবেন সেটা তার ব্যাপার। কিন্তু এই যে একটা নাটক করা রাজনীতিকে কেন্দ্র করে অযথা, এটাও কিন্তু এক ধরনের বৈকল্যের লক্ষণ। আমি জানি না কৌস্তুভ কেন এই কাজ করলেন বা করছেন, তার ইচ্ছে করছেন, কিন্তু এতে তিনি যে তাকে অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি 10 নম্বর দিয়ে ফেলে থাকেন, তো নাটক করে কিন্তু কৌস্তুভ তার থেকে নিজেই 5 নম্বর কমিয়ে দিচ্ছেন। এটা যেন তিনি মনে রাখেন। ভালো থাকবেন, নমস্কার।